ওকে, তো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে তোমার দেখো, প্রথম কোশ্চেনে কি বলা আছে, কোন কোষ হতে হিস্টামিন ক্ষরণ করে। তো এই পার্টটা কোত্থেকে আসছে, আমাদের শ্বেত রক্তকণিকার যে তোমার প্রকারভেদগুলো থাকে না, যে গ্রানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট, যেখান থেকে প্রত্যেকটা ভার্সিটিতে কোশ্চেন আসে, 1 বছর 2 বছর 1 বছর গ্যাপ দিয়ে বা প্রত্যেক বছরে এই পার্টটা থেকে কোশ্চেন আসে। এবং আমি মনে করি তোমাদের এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি এই অংশটা কিন্তু। তাহলে দেখো, হিস্টামিন ক্ষরণ করে কে? আমরা কি জানি ভাইয়া, যে হিস্টামিন এবং হেপারিন, আমরা ওখানে যাব না, আগে একটু আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি। আমার অভ্যাসই কিন্তু আগে কনসেপ্টটা ক্লিয়ার করে পরে আমার সলভটা দেওয়া, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি বলি যে ডাব্লিউবিসি, আমি একটু উপরে তুলে নিই এটাকে, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত ক্লাসটা করি। আমরা যদি দেখি যে ডাব্লিউবিসি কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি দানাদার, অর্থাৎ যেই শ্বেত রক্তকণিকার দানায় কি থাকবে বলতো দেখি, যেই শ্বেত রক্তকণিকা সাইটোপ্লাজমে দানা থাকবে তাকে কি বলবো আমরা, দানাদার, বা আমরা বলতে পারি কি গ্র্যানিউলোসাইট। কি বলতে পারি আমরা, গ্র্যানিউলোসাইট, তাই না? গ্র্যানিউলোসাইট, গ্র্যানুল মানে কি দানা, আর এ মানে কি, আমি যেটা বলি তোমাদেরকে সবসময়, যে বায়োলজিতে যেখানে তোমরা কি পাবা বলতো দেখি, যেখানে তোমরা কি পাবা, যে এ কথাটা পাবা সেটা দিয়ে বোঝাই কি, বিহীন বোঝাই। গ্র্যানিউলোসাইটের সামনে যেহেতু এ, তার মানে কি এটা দানা বিহীন, অদানাদার। ওকে, তো আমরা মনে রাখবো দানা দিয়ে পরিপূর্ণ, ফুলফিল বলি না, কোনো একটা জিনিস যখন ফুলফিল থাকে তখন আমরা কি বলি, ফিল, তাই না? তাহলে আমরা বলতে পারি যে দানা দিয়ে পরিপূর্ণ আছে হচ্ছে কি আমাদের তিনটা। কে কে আছে বলতো দেখি এখানে, ইউসিনোফিল, আমি একটু সংক্ষেপে লিখি, ইউসিনোফিল। তারপর আসে তোমার গিয়ে কি, নিউট্রোফিল, মানে কি নিউট্রোফিল। তারপর আসে হচ্ছে তোমার কি, বেসোফিল। সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু বেসোফিলটা। ওকে, তো আমরা আগে ইউসিনোফিলটা একটু দেখি এখান থেকে, যে আমরা ইউসিনোফিল থেকে কি কি জিনিসগুলো পাই। ইউসিনোফিল, ইউ মানে কি প্রকৃত, তো এইটা দ্বারা বোঝায় মেনলি কি, এটা হচ্ছে তোমার কি অম্লীয় টাইপের হয়। এই ইউসিনোফিলটা ভাইয়া কি টাইপের হচ্ছে একটু মনে রাখবা, প্রথমত এটা অম্লীয়। তাহলে যেটা অম্লীয় হবে সেটার বর্ণ কি হবে, লাল বর্ণের হবে। আমরা জানি কি অম্লগুলো মেনলি কি হয়, লাল বর্ণের হয়। আমরা লিটমাস পেপারে কি পড়ছিলাম, যে লিটমাস পেপার অম্লীয় মাধ্যমে লাল বর্ণ হয়, তাহলে এটার বর্ণ কি হবে, লাল হবে। আরেকটা কথা মনে রাখবা, ইউসিনোফিল হচ্ছে কি শুধুমাত্র কৃমি এবং অ্যালার্জি প্রতিরক্ষা দেয়। কৃমি প্লাস অ্যালার্জি, জাস্ট এইটা মনে রাখবা, কৃমি প্লাস অ্যালার্জি প্রতিরক্ষা না দেয় না কি করে, এটা তোমার জানা দরকার না, জাস্ট মনে রাখবা কৃমি প্লাস অ্যালার্জি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে চলো আমাদের নিউট্রোফিল থেকে আমরা কি জানি, এটা কি নিউট্রাল মানে কি এটা অম্লীয় না, এটা ক্ষারীয় না। তাহলে এটা বর্ণটা কি হবে, এটা বর্ণটা অনেকটা কি বেগুনি বর্ণের হয়, কিন্তু এটা অনেকটা বেগুনি বর্ণের হয়। এবং এটা কি করে তোমার ফ্যাগোসাইটোসিস করে। কি করে ভাই, এটা ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস সংক্ষেপে মনে রাখবা। আর একটা কথা মনে রাখবা, যদি কখনো ডিপ কোয়েশ্চেন করে যে নিউট্রোফিল এক্স্যাক্টলি কোথায় ফ্যাগোসাইটোসিস করে, তাহলে মনে রাখবা নিউট্রোফিল হচ্ছে কি তোমার টিস্যুতে ফ্যাগোসাইটোসিস করে। কোথায় ফ্যাগোসাইটোসিসটা করে, টিস্যুতে করে থাকে। ফাইনালি আসো যেটা থেকে আমাদের কোয়েশ্চেনটা আসছে আজকে, সেটা হচ্ছে তোমার গিয়ে কি আমাদের বেসোফিল থেকে মনে রাখবা, বেসোফিল মানে কি বেজ মানে কি ভাইয়া ক্ষার। আর ক্ষারের বর্ণ কি হয় আমরা সবাই জানি, কিন্তু ক্ষারের বর্ণ কি হচ্ছে, নীল বর্ণের হচ্ছে। এরপর মনে রাখবা এইটার যে তোমার কাজটা, এই কাজটা থেকে বেশ কয়েকবার বেশ জায়গায় তোমার কোয়েশ্চেন কিন্তু আসছে, ইভেন এটাও কিন্তু আমাদের এই জায়গা থেকে আসছে। তাহলে বেসোফিল যেটা করে তোমার হেপারিন নিঃসরণ করে, প্রথমত যেটা করে হেপারিন নিঃসরণ করে। আরেকটা কাজ করে সেটা হচ্ছে তোমার কি হিস্টামিন ক্ষরণ করে, হেপারিন আর হচ্ছে তোমার কি হিস্টামিন। এখন মনে রাখবা যে হেপারিনের কাজটা কি, হেপারিন হচ্ছে আমাদের রক্তনালী দিয়ে যখন রক্তগুলো চলতেছে তখন কিন্তু এগুলো জমাট বাঁধে না, ভিতরে কি জমাট বাঁধে না, তাহলে জমাট বাঁধাকে প্রতিরোধ করতেছে। হেপারিন কি করে ভাইয়া, জমাট বাঁধা প্রতিরোধ করে, এইটা মনে রাখবা ভালো করে, হ্যাঁ। আর হিস্টামিন কি করতেছে, আমাদের রক্তের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতেছে কে, এই হিস্টামিন, বুঝছো? ওকে, তার মানে আমাদের গ্র্যানুলোসাইটটা শেষ। এখন আসো ভাইয়া আমাদের এগ্রানুলোসাইটের ক্ষেত্রে আমরা যদি যাই, এগ্রানুলোসাইট, তাহলে মনে রাখবা এগ্রানুলোসাইট হচ্ছে তোমার কি দুই প্রকার। একটা হচ্ছে তোমার গিয়ে মনোসাইট, আমরা আগে মনোসাইটটা দেখি। আরেকটা হচ্ছে তোমার কি লিম্ফোসাইট, মনোসাইট এবং হচ্ছে কি লিম্ফোসাইট, ঠিক আছে? এখন মনে রাখবা যে ভাই মনোসাইটের কাজটা কি, মনোসাইটের কাজটাও কিন্তু তোমার মনে রাখবা, এখানে এই মনোসাইটের কাজটা কিন্তু তোমার কি এটাও ফ্যাগোসাইটোসিস করতেছে, এইটাও কি করতেছে, ফ্যাগোসাইটোসিস করে, বুঝছো? মনোসাইট কি করতেছে, ফ্যাগোসাইটোসিস করে। এখন আসো মনোসাইট এক্স্যাক্টলি কোথায় ফ্যাগোসাইটোসিসটা করে সেটা যদি কখনো আসে, তাহলে মনে রাখবা মনোসাইট হচ্ছে কি রক্তে ফ্যাগোসাইটোসিস করে। সো এখানে দুইটা জিনিস আমরা পেলাম, যে তোমার নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে, মনোসাইটও ফ্যাগোসাইটোসিস করে। নিউট্রোফিল টিস্যুতে আর মনোসাইট হচ্ছে তোমার কি রক্তে, এটা মনে রাখো। লিম্ফোসাইটের ক্ষেত্রে আসো, লিম্ফোসাইট কি করতেছে, এটা অ্যান্টিবডি তৈরি করে। কি করে ভাই, এখানে অ্যান্টিবডি তৈরি হয়, আর এই জন্য এটাকে কি বলা হচ্ছে তোমার আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। লিম্ফোসাইট কয় ধরনের, 3 ধরনের, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল।
ক্লিয়ার? তো এই জায়গাটা মনে রাখলে তোমরা কিন্তু একটা কোশ্চেন কমন পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। সো আমাদের কোশ্চেন ছিল কি যে জিএসটি 23-24 হিস্টামিন কে ক্ষরণ করতেছে ভাইয়া? এখানে কে ক্ষরণ করে বলো দেখি, এখানে কে ক্ষরণ করবে? মনোসাইট, নিউট্রোফিল, লিম্ফোসাইট, বেসোফিল। বেসোফিলটা ক্ষরণ করতেছে। আরেকটা কথা মনে রাখবো, যখন আমাদের রক্ত তঞ্চনটা হয়, সেই রক্ত তঞ্চনের বেলায় কিন্তু হেপারিনটাকে নিষ্ক্রিয় করা হয়। ক্লিয়ার? ওকে, তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট আমরা পড়লাম। ওকে, তো ব্যারো রিসেপ্টরটা কি? ব্যারো রিসেপ্টর জিনিসটা হচ্ছে ব্যারো, আমরা মনে রাখবো, দেখো কিভাবে মনে রাখতে পারি, দেখো ব্যারো রিসেপ্টর কি বলা আছে? ব্যারো রিসেপ্টর। আমরা এটাকে ভেঙে ভেঙে মনে রাখতে পারি, ভেঙে ভেঙে। হ্যাঁ, ব্যারো রিসেপ্টরের ভাইয়া এখানে ব্যারো থেকে কি মনে রাখবো আমরা? ব্যারো, এখানে ব্যারো থেকে মনে রাখবো হচ্ছে কি চাপ। আমরা পড়ি না যে তোমার চাপ মানে চাপের পরিমাপ নির্ণয় করা হয় কি দিয়ে? ব্যারোমিটার দিয়ে বায়ুচাপ নির্ণয় করা হয়। তাহলে ব্যারো মানে হচ্ছে কি চাপ। রিসেপ্টর মানে কি? রিসেপ্টর বলতে কি বোঝায়? সংবেদী বোঝায়। কোন একটা রিসেপ্টর মানে সংবেদী, তুমি সিগন্যালটা নিচ্ছ এটা বোঝাচ্ছে। রিসেপ্টর মানে কি ভাইয়া? সংবেদী। রিসেপ্টর মানে কি? সংবেদী। অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যে রক্তের যে চাপটা আছে, ব্লাড প্রেশারটা যে আমাদের বডিতে আছে বা হৃৎপিণ্ডে যে ব্লাডের প্রেশারটা আছে, সেই ব্লাড প্রেশারটা যেই সংবেদী স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছায়, যখন ব্লাড প্রেশারটা লো থাকবে তখন আমাদের মস্তিষ্কে এটা পাঠাবে যে না, এখন বডিতে ব্লাড প্রেশারটা লো আছে। তখন কি করবে? তখন কি হবে? তোমার কি রেচন প্রক্রিয়া আছে না আমাদের, ওখানে কি করে তোমার এডিএইচ হরমোন কাজ করে। তো ওই প্রক্রিয়া, ওইটা আরো বড় প্রক্রিয়া, ওই প্রক্রিয়ার মাধ্যমে কি করবে? আমাদের বডিতে পানির পরিমাণটা বাড়াবে, যাতে আমাদের মূত্রটা কম নিষ্কাশন হয় এবং কি পানির পরিমাণটা থাকে এবং কি ব্লাড প্রেশারটা একটা অপটিমাম লেভেলে আসে। আবার যখন ব্লাড প্রেশার বেড়ে যাবে তখন কি হচ্ছে? আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে মূত্র ত্যাগ করা হবে এবং যেটার মাধ্যমে হচ্ছে কি তোমার আমাদের রক্তে পানির পরিমাণটা কম হবে, যেটার মাধ্যমে তোমার ব্লাড প্রেশারটা কমে যাবে। এই প্রক্রিয়াটা হয়, ওটা আমাদের জানার দরকার নেই। সো আমরা এখান থেকে কি বললাম যে রিসেপ্টর, রিসেপ্টর মানে কি ভাই? এখানে সংবেদী স্নায়ু প্রান্ত। কি হবে এখানে? সংবেদী স্নায়ু প্রান্ত। এখন ব্যারো রিসেপ্টর কিন্তু দুই প্রকার হইতেছে। একটা হচ্ছে তোমার কি উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, একটা উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, আর একটা হচ্ছে তোমার কি আমাদের নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এখন মনে রাখবা নিম্নচাপ ব্যারো রিসেপ্টরকে কিন্তু আরেকটা নামে বলা হয়, সেটা কি? আয়তনিক ব্যারো রিসেপ্টর। এইটুক পড়লে তোমার ব্যারো রিসেপ্টর কভার, আর কিছু পড়ার দরকার নাই। জিএসটি তে এর বাইরে কিছু আসবে না ব্যারো রিসেপ্টর থেকে। হ্যাঁ, তারপর আসো হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? এখন আসো আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ নির্ণয় বা পরীক্ষা নিরীক্ষা আমরা একটু দেখি। তো এটাও 23-24 বাবা, 23-24 অলরেডি 3টা চলে আসছে। হ্যাঁ, ভালোই আসছে। আচ্ছা, প্রথমে আসো ট্রপোনিন 1। ট্রপোনিন 1 হচ্ছে তোমার কি? এটা তোমার হার্ট অ্যাটাকের, এটা হার্ট অ্যাটাক নির্ণয় করা, এটা দিয়ে কি করা হয়? হার্ট অ্যাটাক নির্ণয় করা হয়, হার্ট অ্যাটাক নির্ণয় করা হয়। ঠিক আছে। ইসিজি, ইসিজির মাধ্যমে কি করা হয়? হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা, হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা, হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা জানা যায় এটা। ঠিক আছে। ইটিটি, ইসিজি মানে কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইটিটি মানে কি? তোমার টলারেন্স টেস্ট, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। অর্থাৎ হৃৎপিণ্ডটা কর্মক্ষম অবস্থায়, যখন তোমার কি থাকবে? কর্মক্ষম অবস্থায়, কর্মক্ষম অবস্থায় হৃৎপিণ্ডের কিরকম কন্ডিশনটা আছে। তোমরা দেখবে একটু দৌড়াইলে, একটু কাজ করলে হাঁপানি উঠে না? তো এই যে জিনিসটা হৃৎপিণ্ড কর্মক্ষম অবস্থায় কিরকম আছে, এটা হচ্ছে কি ইটিটির মাধ্যমে নির্ণয় করে। এমআরআই, এমআরআই নিয়ে আমি কেমিস্ট্রিতে বারবার বলছি, এমআরআই কি করে? আমাদের বডির যে তোমার পেশিগুলো আছে এগুলোকে পাউরুটি স্লাইসের মতো করে পরীক্ষা করে, বুঝছো? তাহলে দেখো, তোমার যদি বলো কি হৃৎপেশির অবস্থা জানা যায় কিসের মাধ্যমে? এমআরআই এর মাধ্যমে। পেশির অবস্থা, এটা দিয়ে কি করা হচ্ছে? পেশির অবস্থা জানা যায়, এটা হচ্ছে ডি নাম্বার, এমআরআই হবে। বুঝছো? কি হবে এখানে? এমআরআই হবে। সো আশা করি বুঝছো। আচ্ছা, মনে থাকবে। এখন আসো আরেকটা জিনিস আছে, বিএনপি, ব্লাডের বিএনপি টেস্ট, বিএনপি টেস্ট, এটাও কিন্তু অনেক সময় আসে। তো বিএনপিটা মানে কি? দেখো, ইসিজি মানে হচ্ছে কি হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা জানা যায়, আর তোমার বিএনপি মানে কি হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়। কিসে ব্যবহার করা হচ্ছে? প্রাথমিক রোগ নির্ণয় ব্যবহার করা হচ্ছে হৃৎপিণ্ডের। হ্যাঁ, প্রাথমিক রোগ নির্ণয়। বুঝছো? আচ্ছা, এই তো মোটামুটি। তারপর আর কি থাকতে পারে? হ্যাঁ, এই তো, আর কিচ্ছু লাগবে না। এরপর আসো, কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? সো তোমাদেরকে বলি না, দুই একটা প্রশ্নের এক্সপ্লেনেশন মনে রাখলে না চ্যাপ্টারটা কভার হয়ে যায়। প্রথম প্রশ্নে যে এক্সপ্লেনেশনটা দিয়ে আসছিলাম যে লিম্ফোসাইট কি করে ভাইয়া? অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করে কে তৈরি করে? লিম্ফোসাইট। দেখছো কয় জায়গায় আসছে? খুলনাতে 17-18, কৃষিগুচ্ছ 20-21, জিএসটি 20-21, বেশ কয়েকবার আসছে। তাহলে লিম্ফোসাইট, লিম্ফোসাইট। ঠিক আছে, লিম্ফোসাইট। কিন্তু এটাকে কি বলা হচ্ছে? আণুবীক্ষণিক সৈনিক বলা হচ্ছে। ওকে, দেখছো দুই একটা কোয়েশ্চেন এক্সাম জাস্ট এক্সপ্লেনেশনটা মনে রাখবা। এইটাও দেখো, এটাও 20-21 আসছে। রক্তকণিকা রঞ্জিতকরণে ব্যবহৃত হয় কোনটি? তোমরা যখন দেখো ব্লাড টেস্ট করা হয় তখন হচ্ছে কি রক্তকণিকা তোমার যে রঞ্জিত করার জন্য ব্যবহার করে কি? লিশম্যান রঞ্জক। কি ব্যবহার করা হয়? লিশম্যান রঞ্জক। এটা একদম একটু মুখস্থ টাইপের কোয়েশ্চেন। হ্যাঁ, একটু মুখস্থ টাইপের কোয়েশ্চেন, এটা আহামরি ইম্পর্টেন্ট না কিন্তু। ওকে, তারপরে রক্তরসে প্লাজমার পানির পরিমাণ কত শতাংশ? আমরা যদি দেখি ভাইয়া, আমরা রক্তের প্রকারভেদটা একটু আমরা পরে ফেলি এখান থেকে। হ্যাঁ, আমরা যদি এখান থেকে দেখি, একটু কালারটা চেঞ্জ করে নেই।
রক্ত। রক্তে আমরা দুইটা জিনিস পাচ্ছি, কি পাচ্ছি আমরা? দুইটা জিনিস। একটা হচ্ছে কি ভাইয়া প্লাজমা বা রক্তরস, আরেকটা পাচ্ছি কি আমরা ব্লাড কর্পাসস, ব্লাড রক্তকণিকা, ব্লাড কর্পাসস। ঠিক আছে, ব্লাড কর্পাসস। ওকে, এখন মনে রাখবা আমাদের রক্তের মধ্যে টোটাল তোমার প্লাজমা থাকবে কত পার্সেন্ট? 55%। ব্লাড কর্পাসল থাকবে কত পার্সেন্ট? 45%। ঠিক আছে, আচ্ছা এখন এই প্লাজমা দেখো, এই প্লাজমার মধ্যে আবার দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে কি তোমার পানি থাকবে, একটা থাকবে পানি, আর একটা থাকবে হচ্ছে তোমার কি কঠিন পদার্থ, কঠিন পদার্থ। তো পানির পরিমাণটা থাকবে কত পার্সেন্ট? 90 থেকে 92%। ঠিক আছে, আর কঠিন পদার্থের পরিমাণটা থাকবে কত পার্সেন্ট? 8 থেকে 10% থাকবে, বুঝছো? আচ্ছা, আর ব্লাড কর্পাসল কি থাকবে? আরবিসি, ডাব্লিউবিসি এবং কি থ্রম্বোসাইটস বা প্লাটিলেট, যেটা বলো না কেন। ওকে, আচ্ছা এখন আসো রক্তরসে প্লাজমায় পানির পরিমাণ কতটুকু? পানির পরিমাণ হচ্ছে কতটুকু আমরা জানি এখান থেকে 90 থেকে 92%। আর একটু মনে রাখবা কঠিনের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে তোমার কি জৈব আছে, জৈব একটা, আরেকটা হচ্ছে তোমার কি অজৈব আছে, জৈব এবং কি অজৈব আছে। জৈব থাকবে কত পার্সেন্ট? 7 থেকে 9%। আর অজৈব কত পার্সেন্ট? এই ধরো 1%-এর মতো থাকবে আর কি। এখন জৈবের মধ্যে আবার জিনিস আছে প্লাজমা প্রোটিন। কোনগুলা প্লাজমা প্রোটিন আমি একটু দেখাচ্ছি, এটা খুবই আসে কোনগুলা প্লাজমা প্রোটিন। তারপর এইটা এটা এটা পড়লে হয় কোনগুলা প্লাজমা প্রোটিন, এই জিনিসটা একটু পড়ে রাখবা। আর একটু মনে রাখবা আমাদের মানব দেহে রক্ত থাকে কত লিটার? 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার, যেটা মানব দেহের কত পার্সেন্ট? 8%। যার মধ্যে দেখো 5 থেকে 6 লিটারে তুমি যদি 55% বা এরকম ধরো, তাহলে মোটামুটি কি আসে? ধরো 3 লিটারের মতো কিন্তু আসে। যদি কখনো কোয়েশ্চেন আসে যে রক্তরসের মানব দেহে রক্তরসের পরিমাণ কতটুকু, তাহলে মনে রাখবা কি 3 লিটার। 3 লিটার হচ্ছে কি রক্তরসের পরিমাণ। এরপর আসো রক্তের পিএইচটা একটু মনে রাখবা। পিএইচ কত ভাইয়া? 7.35 থেকে 7.45। ঠিক আছে, এরপর মনে রাখবা রক্তের আপেক্ষিক গুরুত্ব, কি মনে রাখবো আমরা? আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। রক্তের টেম্পারেচার কত ভাইয়া বলো তো দেখি? 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। 36 ডিগ্রি সেন্টিগ্রেড মেনলি বলা হয়, 36 ডিগ্রি সেন্টিগ্রেড মূলত কি আমাদের রক্তের টেম্পারেচারটা থাকে। সো রক্ত থেকে বেসিক ইনফরমেশন কিন্তু ভাইয়া এগুলাই। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখি আমরা, রক্তের প্লাজমা প্রোটিন। আমরা অনেক সময় আসে না রক্তের মধ্যে প্লাজমা প্রোটিন, রক্তে প্লাজমা প্রোটিন। এই যে ধরো এসএসসি পরীক্ষা চলতেছে, তো এসএসসি পরীক্ষায় পোলাবান জিপিএ 5 পেয়ে কি বলবে? আই এম জিপিএ 5। কি বলবে? আই এম জিপিএ 5, জিপিএ 5। তাহলে প্লাজমা প্রোটিন মনে রাখবা কি দিয়ে? জিপিএ 5 দিয়ে মনে রাখবা। জি থেকে হচ্ছে কি মনে রাখবা? গ্লোবিওলিন। কি মনে রাখবো আমরা? গ্লোবিওলিন মনে রাখবো। ঠিক আছে, পি থেকে কি মনে রাখবো আমরা? বলো, প্রোথ্রম্বিন, গ্লোবিওলিন, প্রোথ্রম্বিন। হ্যাঁ, এ থেকে কি মনে রাখবো আমরা? অ্যালবুমিন। ঠিক আছে, তারপরে 5 থেকে আমরা কি মনে রাখবো? আমরা এখানে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। সো মোটামুটি এগুলা পড়লেই হবে। আমাদের অ্যান্সার ছিল এটা। একটা কোশ্চেন থেকে একটা টাইপ কিন্তু ক্লিয়ার। এটাই হচ্ছে আমার পড়ানোর ধরনটা। আমি আসলে একটু পড়ায় থাকতে পারি না। তোমরা যখন দেখবো আমি লাইভ ক্লাস নেই, প্রত্যেকটা অপশন আমি ব্যাখ্যা করি, এটাই আমার স্ট্র্যাটেজি। তুমি একটা স্টুডেন্ট অ্যাডমিশনে এই স্টেজে আসে, তার আসলে চ্যাপ্টারে শুরু থেকে ধরে 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 পড়ানোর মতো সময় নাই। একটা কোশ্চেনের আলোকে যখন তুমি পড়বা, এটা মনে থাকবে বিষয়। আমি বারবার বলি ভাই, একটা কোশ্চেনের আলোকে তুমি যখন সলভ করো যে এই কোশ্চেনটা আমার, আমি এই কোশ্চেনটাকে রেফারেন্স ধরে আমি পুরা টাইপটাকে ক্লিয়ার করব, পুরা টাইপটাকে ক্লিয়ার করব। দেন তোমার আসলে মনের মাথার মধ্যে এই জিনিসটা থাকবে, আমি এই কোশ্চেনটা আসলে এইভাবে অ্যান্সার করতে পারবো, অথবা এটার এক্সপ্লেনেশনটা এই ছিল, ভাইয়া পড়াইছিল। যখন জিরো থেকে পড়াই না, সিকোয়েন্স মেনটেন করে পড়াইতে পড়াইতে না, এখন আসলে স্টুডেন্টরা ওই জিনিসটা এতটা গুরুত্ব দেয় না। এটা হচ্ছে মেইন, মানে অ্যাডমিশনে এই পর্যায়ে এসে, বুঝছো? আর আমি পড়াইলে কিন্তু ভাইয়া টাইপ আমি রাখি না। মানে আমরা যেমন গুচ্ছ ব্যাচে, আমরা গুচ্ছ ব্যাচে কিন্তু মেইনলি কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাস নিচ্ছে। তো ওখানে কি করা হচ্ছে, তোমার যে রেকর্ড ক্লাসগুলো, মানে আমাদের যে জিরো থেকে পড়ানো যে ক্লাসগুলো, এগুলো আর্কাইভ হিসেবে ড্রাইভে দেওয়া থাকে। তো ওটা যার দরকার সে করবে। বাট লাইভ ক্লাসগুলো কিন্তু আমরা অনেকগুলো কোয়েশ্চেন একত্র করে আমরা একটা চ্যাপ্টারকে কভার করি, প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা কোয়েশ্চেন নিয়ে আসি, এনে আমি কিভাবে পড়াই বুঝতে পারতেছো, আমার অন্য টিচাররাও এইভাবে পড়ায় যে একটা টাইপে বা একটা কোয়েশ্চেন কি টাইপ গুলো আছে এগুলো আমরা পড়াই দিই। তো যারা গুচ্ছর একটা প্রিপারেশন নিতে চাচ্ছ, ভরসা করে আমাদের রিস্টার 2.1 ভর্তি হয়ে যাও। ওখান থেকে এখনো সময় আছে, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে প্রিপারেশন না, মাত্র 3টা ক্লাস হয়েছে, এগুলো রেকর্ডেড করে ফেলতে পারবা। ঠিক আছে, তো ইনশাল্লাহ অসমিয়ামের প্রতি ভরসা করে কখনোই, নেভার এভার কখনোই ইনশাল্লাহ হতাশ হবা না, অন্তত সাপোর্টটা ভালো পাবা, এটা মনে রাখো। আচ্ছা, এটা কি আসছে? পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড বিক্রিয়াটি কোন এনজাইম দ্বারা? এটা আমি গত ক্লাসে, মানে গত ভিডিওতে, মানে শ্বসন আমি পড়াইছি না, কার্বনিক অ্যানহাইড্রেস। এটা আমরা জানি যে কার্বনিক অ্যানহাইড্রেস, বুঝছো? কার্বনিক অ্যানহাইড্রেস। চলো আমরা একটু দেখি অ্যামাইলেজ। অ্যামাইলেজ মানে কি? শর্করা পরিপাককারী এনজাইম। কি এনজাইম? শর্করা পরিপাককারী এনজাইম, শর্করা পরিপাককারী এনজাইম। ঠিক আছে, লাইগেজ।
লাইগেজ কি করে তোমার ওই যে আমরা পড়ি না জীব প্রযুক্তিতে যে তোমার রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়, লাইগেজ দিয়ে কি করা হয় তোমার ডিএনএ কি করা হয়, ডিএনএ কে জোড়া লাগায়, ডিএনএ কে কি করা হয় জোড়া লাগানো হয়। হাইড্রোলেজ কি করতেছে, এই তোমার হাইড্রোলেজ কি করে তোমার পানির ক্ষেত্রে লাগে, বুঝছো? তো মোটামুটি আমাদের এই জিনিসগুলো জানলেই হবে। সো দেখছো এখন যদি তোমার লাইগেজ এনজাইমের কাজটা চলে আসে কখনোই বোটানি ওই পার্ট থেকে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে এখান থেকে। রঙের প্লাজমায়, আচ্ছা টাইপিং এ দেখছো কত মিস্টেক। আচ্ছা রক্তের প্লাজমায়, হ্যাঁ রক্তের প্লাজমায় সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? দেখো এস্ট্রোজেন। এস্ট্রোজেন কি তোমার ডিম্বাণুতে থাকবে, ডিম্বাণু মানে স্ত্রী দেহে থাকবে, এটা কোথায় থাকবে স্ত্রী দেহে, হ্যাঁ স্ত্রী দেহে থাকবে, এটা স্ত্রী দেহে, ঠিক আছে। অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন কি করবে তোমার বলো, অ্যালডোস্টেরন কি করে সোডিয়ামের মাত্রাটা নির্ণয় করে। আর টেস্টোস্টেরন কোথায় থাকবে, এটা পুরুষের ক্ষেত্রে হরমোন, এটা পুরুষের একটা হরমোন। আর প্রোজেস্টেরন কি গর্ভাবস্থায় জরায়ুকে প্রিপারেশন নেওয়া হচ্ছে, প্রোজেস্টেরন এটা কোথায় থাকবে গর্ভাবস্থায় জরায়ুতে। এগুলো আসবে না, এগুলো আসবে না কখনোই, কারণ এগুলো হচ্ছে তোমার কি ফুল সিলেবাস। তারপর যদি আসে ফুল সিলেবাস থেকেও তো কোশ্চেন আসে, এখনকার রেকর্ড আছে 4-5টা কোশ্চেন আসতেই পারে, না করার তো কিচ্ছু নাই। সেই জন্য কিন্তু আমরা ফুল সিলেবাসের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে পিডিএফ দিচ্ছি, খুবই অ্যানালাইসিসকৃত। অনেকে হয়তো বা জিনিসগুলো পড়তেছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় ফ্রিতে একদম উন্মুক্ত ভাবে তোমাদেরকে এত রিসোর্স আমরা দিচ্ছি, একটু জাস্ট ইউটিলাইজ করো ভাই। অনেক জায়গার পেইড কোর্সের চেয়েও অসমিয়াম থেকে ফ্রিতে যা দেওয়া হচ্ছে ফার ফার বেটার। আমাদের পেইড ব্যাচের কথা বাদেই দিলাম, ওইটা তো ওখানে তো আরো বেশি সার্ভিস, বাট ফ্রিতে যে আমরা রিসোর্স গুলা দিচ্ছি, এই যে ক্লাস, তারপর যে নোটস গুলা দিচ্ছি, তারপর তোমার এই যে এক্সট্রা সিলেবাসের যে অংশগুলো দিচ্ছি, রাত্রের জন্য কি করলাম আইসিটি পুরোটা দিয়ে দিলাম। সো এই যে রিসোর্স গুলা একটু ইউটিলাইজ করে একটু পড়ো, এনাফ অন্তত চান্সটা পাইতে পারবা, এটা মনে রাখো, অন্তত চান্স পাইতে পারবা। অনেকে পোলাবান পেইড ব্যাচে অনেক জায়গায় ভর্তি হয়, কি হয় তোমার পরবর্তীতে আসলে ওই সার্ভিসটা পাও না। আচ্ছা লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল নয় কোনটায়? লোহিত রক্তকণিকা দুইবার দুই জায়গায় উৎপন্ন হয়। একটা হচ্ছে কি তোমার ভ্রূণাবস্থায়, প্রথমত আমরা দেখবো হচ্ছে কি ভ্রূণাবস্থায়, আরেকটা হচ্ছে তোমার কি পূর্ণবয়স্ক অবস্থা, হ্যাঁ পূর্ণ যখন হবে। তাহলে ভ্রূণাবস্থায় হচ্ছে তোমার কোথায় উৎপন্ন হচ্ছে জানো, যকৃতে উৎপন্ন হচ্ছে কোথায়, যকৃতে, এবং ধ্বংস হচ্ছে কোথায়, যকৃত প্লাস হচ্ছে তোমার কি প্লীহা, এখানে প্লীহাতে উৎপন্ন, হ্যাঁ তাহলে যেখানেই ধ্বংস সেখানেই, যেখানে সৃষ্টি সেখানে ধ্বংস। আর পূর্ণ অবস্থায় কি অস্থিমজ্জার স্ট্যাম কোষে, কোথায় অস্থিমজ্জার স্ট্যাম কোষে, অস্থিমজ্জার স্ট্যাম কোষ। দেখো লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল নয় অস্থিমজ্জা, হৃৎপিণ্ড, যকৃৎ, প্লীহা। হৃৎপিণ্ড কোনো উৎপত্তি স্থল নয়, হৃৎপিণ্ড নয়, ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবা, এদেরকে কিন্তু লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। এদেরকে কিন্তু প্লীহাকে কি বলা হচ্ছে, লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। যকৃতকে কি বলা হয়, যকৃৎ কিন্তু 1500 ml পর্যন্ত ব্লাড সঞ্চয় করে রাখতে পারে, আর অপরদিকে প্লীহা কিন্তু 300 ml ব্লাড সঞ্চয় করে রাখে। প্লীহাকে কিন্তু ব্লাড রিজার্ভার বলা হয়, রক্তের ছাঁকুনিও বলা হয়, মনে রাখো, হ্যাঁ। আচ্ছা আরেকটা জিনিস, আরবিসি বা লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়ার নাম কিন্তু ইরাইথ্রোপোয়েসিস, হ্যাঁ ইরাইথ্রোপোয়েসিস, এটা একটু মনে রাখো। রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা ক্ষতিকর? এটা যে জগন্নাথে 17-18তে আসছে এলডিএল, ঠিক আছে। এলডিএল দেখো, এলডিএল এইচডিএল দুইটার মধ্যে একটা হবে। এখন আসে এলডিএল কি করে। নরমালি এলডিএল যেটা করে অতিরিক্ত কোলেস্টেরলকে হৃৎপিণ্ড থেকে কোথায় নিয়ে যাবে, বডিতে দিয়ে দিবে, পুরা বডিতে। আর এইচডিএল কি করে, পুরা বডি থেকে তোমার যে কোলেস্টেরল গুলো এটা হৃৎপিণ্ডে নিয়ে আসে। তার মানে কি এ ভালো কাজ করতেছে, পুরা বডিতে কোলেস্টেরল দিচ্ছে না। সো ক্ষতিকর বলছে না, ক্ষতিকর হবে কি এলডিএল। এলডিএল হচ্ছে কি ক্ষতিকর, ইম্পর্টেন্ট কিন্তু এটা। রক্ততঞ্চনে ব্লাড ক্লটিং কোন ধাতব আয়ন অংশগ্রহণ করে? এখন আমরা দেখবো রক্ততঞ্চনের ক্ষেত্রে বা ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে টোটাল ফ্যাক্টর কয়টা, আমরা মনে রাখবো যে টোটাল ফ্যাক্টর কয়টা বলো তো, 13টা। তার মধ্যে প্রিন্সিপাল বা মেইন ফ্যাক্টর, প্রিন্সিপাল ফ্যাক্টর কয়টি, 4টি। তো প্রিন্সিপাল ফ্যাক্টর গুলো আমরা কিভাবে মনে রাখতে পারি, দেখো মনে রাখার ট্রিক্স হচ্ছে ফুল পরে টুপ করে, কি করে, ফুল পরে টুপ করে, হ্যাঁ ফুল পরে টুপ করে। আচ্ছা তাহলে দেখো ফুল পরে টুপ করে মানে কি, ফুলের ফ থেকে মনে রাখবো কি আমরা ফাইব্রিনোজেন। আচ্ছা প থেকে মনে রাখবো হচ্ছে কি আমরা প্রোথ্রম্বিন, ঠিক আছে। আচ্ছা এবার ট থেকে মনে রাখবো কি আমরা থ্রম্বোপ্লাস্টিন, কি মনে রাখবো আমরা থ্রম্বোপ্লাস্টিন, ঠিক আছে। আর ক থেকে মনে রাখবো কি আমরা ক্যালসিয়াম 2+ আয়ন। ওকে তাহলে আমাদের কি হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন। রক্ততঞ্চন কাল, টাইম কতটুকু লাগছে, রক্ততঞ্চনের টাইম মনে রাখবা, রক্ততঞ্চনের জন্য টাইম লাগবে কতটুকু, 4 থেকে 8 মিনিট লাগবে। আর রক্তক্ষরণ কাল, যদি বলা হয় রক্তক্ষরণ কাল কত, তাহলে মনে রাখবা কি 1 থেকে 4 মিনিট মনে রাখবা, ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবা, রক্ততঞ্চনের সময় তোমার
আমাদের যে অনুচক্রিকা কি করে জানো, তারা সেরাটোনিন মানে ক্ষরণ করে। যেই সেরাটোনিন কি করে, ধরো এটা যদি একটা রক্তনালী হয়, এটা যদি একটা কি রক্তনালী হয়, এই রক্তনালীটাকে সেরাটোনিন কি করবে, তোমার এইভাবে সংকুচিত করবে, যাতে করে কম পরিমাণে রক্ত বের হয়ে আসে। এটা কে করে, সেরাটোনিন। তার মানে সেরাটোনিনের কাজটা কি, রক্তনালীকে সংকুচিত করে রক্ত ক্ষরণটা কমিয়ে দেওয়া এবং রক্ত সঞ্চালনে সহায়তা করা। ঠিক আছে, তো মোটামুটি আমি ক্লিয়ার করে দিলাম। কিন্তু পূর্ণবয়স্ক মানুষের সমগ্র দেহে লৌহ থাকে কতটুকু? পূর্ণবয়স্ক মানুষের সমগ্র দেহে লৌহ কতটুকু থাকে? মনে রাখবা, পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে যদি বলে এবং নারীদের ক্ষেত্রে অন এভারেজ 3 থেকে 4 গ্রাম, মেইনলি 3 থেকে 4 গ্রাম, কোথাও 4 থেকে 5 গ্রাম। তার মানে 3 গ্রাম যেহেতু আছে, এটা অ্যান্সার হবে 3 গ্রাম। কত গ্রাম হবে? 3 গ্রাম। পুরুষের একটু বেশি থাকে 4 গ্রাম, আর স্ত্রী দেহে কত থাকে? 3 গ্রাম, এরকম থাকে আর কি। তাহলে কত হবে এখানে? 3 গ্রাম হবে। এটা ইসলাম ইউনিভার্সিটি ডি ইউনিটের 19-20 আসছে। আচ্ছা, হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা, এটা আমরা দেখছি অলরেডি। এরপর কি বলা আছে, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে গড় 75 হলে তোমার হৃদচক্রের কাল কত? তার মানে আমাদের কার্ডিয়াক চক্রের কাল কত? আমাদের বলা আছে কি এখানে মেইনলি কার্ডিয়াক কাল। কি বলা আছে এখানে আমাদের? কার্ডিয়াক কাল কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। চলো আমরা একটু এই পার্টটা একটু ভালো করে দেখে ফেলি। তাহলে এই যে 0.8 সেকেন্ড, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাই? এখানে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার অলিন্দ, একটা হচ্ছে কি আমরা বলতে পারি কি অলিন্দ। একটা পার্ট হবে আমাদের অলিন্দ, আরেকটা পার্ট হবে কি আমাদের নিলয়। আচ্ছা, এখন অলিন্দ এবং নিলয় দুইটার ক্ষেত্রে কি আছে? সিস্টোল আছে, এবং দুইটার ক্ষেত্রে কি আছে? ডায়াস্টোল আছে। চলো আমরা একটু দেখে ফেলি। তাহলে দুইটার ক্ষেত্রে কি আছে? অলিন্দের সিস্টোল, তারপর কি অলিন্দের ডায়াস্টোল। সিস্টোল মানে কি? হৃৎপিণ্ডের সংকোচন। আর নিলয়ের কি আছে তোমার? সিস্টোল। আর ডায়াস্টোল মানে কি? হৃৎপিণ্ডের প্রসারণ। মনে রাখবা, সিস্টোলে কি হবে? প্রেশারটা বেশি লাগে, ডায়াস্টোলে কি থাকে? প্রেশারটা কম লাগে। এই জন্য আমরা বলি না যে 120/80, 120 হচ্ছে কি তোমার সিস্টোলিক চাপ, 80 মানে হচ্ছে কি ডায়াস্টোলিক চাপ। মাথায় রাখো, হ্যাঁ। তারপর আসে তোমার এখানে আমাদের সিস্টুলে ভাইয়া কি আছে বলো তো দেখি। টোটালটা মিলে কত হচ্ছে তোমার? 0.8 সেকেন্ড। মানে এট্রিয়ামে 0.8, নিলয়ে 0.8। তাহলে মনে রাখবো, সিস্টুল বানানটা কি ছোট না, ডায়াস্টোল বানানটা বড় না? অলওয়েজ সিস্টুলে কম থাকবে। তাহলে এখানে সিস্টুলে থাকবে তোমার 0.1 সেকেন্ড, তাহলে বাকি 0.7 সেকেন্ড কোথায় থাকবে? ডায়াস্টুলে। আর নিলয়ের ক্ষেত্রে সিস্টুলে থাকবে 0.3 সেকেন্ড, বাকি 0.5 সেকেন্ড থাকবে কোথায়? ডায়াস্টুলে। এখন আসো, আমাদের হৃৎপিণ্ড দুটা সাউন্ড করে, তোমরা কি খেয়াল করছো? একটু 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 দেখবা, খেয়াল করবা, হ্যাঁ। এইরকম এরকম আমি একটু সাউন্ডটা করি, আমি পারি এটা। এরকম এরকম একটা সাউন্ড করে না? একটা সাউন্ড হচ্ছে কি লাভ, আর একটা হচ্ছে কি ডাব, লাভ ডাব। তাহলে মনে রাখবা, এটা সাউন্ডটা কোথায় করতেছে? নিলয়ে করতেছে মেনলি। কোথায়? নিলয়ে। কারণ নিলয় থেকে কি ব্লাডটা হয় বডিতে অথবা কি ফুসফুসে যাচ্ছে, মানে একটা প্রেশার হচ্ছে না, তখনই সাউন্ডটা হচ্ছে। তাহলে ডায়াস্টুলের ড থেকে মনে রাখবো এখানে ডাব সাউন্ডটা হচ্ছে, এখানে কি হচ্ছে? লাভ সাউন্ডটা হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, লাভ মানে কি? ভালোবাসা। তার মানে কি ভালোবাসতে বেশি প্রেশার লাগবে, এটাই তো, তাই না? এই জন্য মনে রাখো, হ্যাঁ। আচ্ছা, একটু মনে রাখবা সিস্টোলিক চাপ মনে রাখবা। আমাদের যে ব্লাড প্রেশারটা বলি, এটা সিস্টোলিক চাপ হচ্ছে কত? মনে রাখবা 110 থেকে 139। আর ডায়াস্টোলিক চাপ হচ্ছে কত জানা? ডায়াস্টোলিক চাপ মেনলি কি 60 থেকে তোমার 89 এরকম, তাই না? 60 থেকে 80, সরি, তাই তো 89 90 এরকম, হ্যাঁ, এরকম এভারেজে থাকে। আর অপটিমাম ব্লাড প্রেশার কত? 120/80। ব্লাড প্রেশার কি দিয়ে মাপা হয়? স্ফিগমো ম্যানোমিটার দিয়ে। আর রক্তে অক্সিজেনের পরিমাণ মাপা হয় কি দিয়ে? পালস অক্সিমিটার দিয়ে। মনে রাখো, হ্যাঁ। আচ্ছা, পরে চলো আমাদের হৃৎপ্রাচীরের স্তর 9 কোনটি? আচ্ছা, আমরা হৃৎপিণ্ডের একটু গঠন থেকে একটু আলোচনা করি। হৃৎপিণ্ডের আবরণ আমরা আবরণ দেখা মাত্রই মনে রাখবো এখানে কি থাকবে? পেরি থাকবে। তাহলে হৃৎপিণ্ডে কি থাকবে? পেরি। হৃৎপিণ্ডে কোন পেশি থেকে আসছে? কার্ডিয়াক পেশি থেকে। তো ওখান থেকে নামটা কি আসবে? পেরিকার্ডিয়াম। ওখান থেকে নামটা কি আসবে? পেরিকার্ডিয়াম আসবে। আচ্ছা, এটা আসছে কোথায়? ইসলাম ইউনিভার্সিটি ডি ইউনিটে। এখন আসো, হৃৎপিণ্ডের স্তর থাকবে কয়টা? 3টি। হৃৎপিণ্ডের স্তর থাকবে কয়টি? 3টি। তো 3টি কি কি বলো তো দেখি? 3টা স্তর। 1 নম্বর থাকবে হচ্ছে কি এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম মনে রাখবো, বায়োলজিতে এপি বা একটু যেখানে পাবা সেটা দিয়ে বোঝাই হচ্ছে কি বাইরে। ওকে, আচ্ছা। তো এপিকার্ডিয়ামে কি করবে? ধরো তোমার বাসায় এখন তো ইদানিং ঝড় হয়, তো তোমার বাসার সাইডে একটা বাউন্ডারি আছে। তো বাইরে থেকে যত ময়লা আবর্জনা, ধরো অনেক ঝড় হয়েছে, গাছের পাতা, রাস্তার ময়লা এসে কোথায় লাগবে? রুমের ভিতর আসবে না, ওয়ালে লাগবে, বাইরে লাগবে। তাহলে মনে রাখবা, যত ধরনের চর্বি আছে, চর্বিগুলা কোথায় লাগে? এই এপিকার্ডিয়ামে লাগে, চর্বি লেগে থাকে, হ্যাঁ, চর্বি লেগে থাকে। সেকেন্ড আসো মায়োকার্ডিয়াম। কি? মায়োকার্ডিয়াম, হ্যাঁ।
মায়ু, বায়োলজিতে যেখানে মনে রাখবা মায়ু শব্দটা পাবা সেইটা দিয়ে কি বোঝাচ্ছে, মধ্য বোঝাচ্ছে। এবং মায়ু মানে কি, পেশি, মায়ু মানে মধ্য, মায়ু মানে কি পেশি, একটু মনে রাখো। হ্যাঁ, তাহলে মায়োকার্ডিয়াম মানে বোঝাচ্ছে হচ্ছে তোমার এখানে এটা কি, মায়ু মানে কি মোটা, মায়ুর ম থেকে মোটা, তাহলে সব থেকে পুরু স্তর, এটা কি সব থেকে পুরু স্তর, সব থেকে পুরু স্তর। এখন সব থেকে পুরু কেন হয়, কারণ হৃৎপিণ্ডের যে সংকুচন প্রসারণ এই কাজটা করতেছে এটা মায়োকার্ডিয়াম থেকে উৎপন্ন হচ্ছে। এই জন্যই তোমার এই যে তোমার সংকোচন প্রসারণটা, এটার জন্য কি এনার্জি লাগবে না, এনার্জিটা কোত্থেকে আসবে, কোষ থেকে আসবে। এই কোষগুলো কই থাকবে, যত বেশি কোষ থাকবে তত বেশি এনার্জি, কারণ তত বেশি কোষীয় শ্বসন হবে, তত বেশি শক্তি উৎপন্ন হবে, মানে আলটিমেটলি জিনিসটা কোথায় যাচ্ছে, তাহলে মায়োকার্ডিয়ামটা এই জন্য কিন্তু সবথেকে বেশি পুরু স্তর। এবং এখানে কি হচ্ছে, সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ করে, সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, পরবর্তীতে আসো ভেতরের স্তরটা, ভেতরের স্তরটাকে আমরা কি বলবো, এন্ডোকার্ডিয়াম বলবো। ভেতরের স্তরটাকে কি বলবো আমরা, এন্ডো। এন্ডো মানে কি, এন্ডো বা গ্যাস্ট্রো যখন কথাটা আসবে তখন মনে রাখবে কি এটা ভেতরের স্তর বোঝাচ্ছে। এন্ডোকার্ডিয়াম মানে হচ্ছে তোমার দেখো ভেতরের দিককার স্তরটা। তো এটা কি করবে, হৃৎপিণ্ডের কপাটিকা সমূহকে ঢেকে রাখে, কি করে, কপাটিকা সমূহকে ঢেকে রাখে, হ্যাঁ ঢেকে রাখে। সো আমাদের কোশ্চেনটা কি ছিল, নিচের কোনটি হৃৎপেশির স্তর নয়, পেরিকার্ডিয়াম হৃৎপেশির স্তর নয়, বরং এটা কি হৃৎপেশির আবরণ। মোটামুটি আমি একটা ক্লিয়ারেন্স তোমাদের দিয়ে দিলাম। আর একটু মনে রাখবা, একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ডে কতবার কম্পন হচ্ছে, 2600 মিলিয়ন বার। এবং এই যে তোমার 2600 মিলিয়ন বার কম্পিত হচ্ছে, এই কম্পনের ফলে কতটুকু ব্লাড একটা মানুষের দেহ মানে হৃৎপিণ্ড দিয়ে চলাচল করতেছে, 155 মিলিয়ন লিটার ব্লাড। এটা একটু মনে রাখো। কপাটিকা গুলো মনে রাখবা, কপাটিকা কি, প্রথমে আসো আমরা একটু কপাটিকা গুলো দেখতে পারি না, দেখে ফেলি, না দেখাইলে আবার আমার মনের মধ্যে আবার ধরো একটু খুঁতখুঁতানি থাকবে। খুঁতখুঁতানি মানে কি বুঝা, আরে দেখাইলাম না, এটা কিছু হইলো। আচ্ছা, প্রথমে আসো আমরা একটু কপাটিকা গুলো দেখে, এগুলো ইম্পর্টেন্ট, তো আমি একটু দেখাই দিই তোমাদেরকে, যদিও কোয়েশ্চেন আসে নাই বাট ইম্পর্টেন্ট। কপাটিকার ক্ষেত্রে নাম্বার 1 যেটা মনে রাখবো সেটা হচ্ছে তোমার গিয়ে ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা। তাহলে ইউস্টেশিয়ান কপাটিকার অবস্থানটা কোথায় জানো, ইউস্টেশিয়ান কপাটিকা হচ্ছে কি ইনফিরিয়র ভেনা কাভা এবং কি ডান অলিন্দ। তাহলে মনে রাখবা ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা, ইনফিরিয়র ভেনা কাভা ভার্সেস ডান অলিন্দ, এই সংযোগস্থলটাতে কি থাকতেছে তোমার ইউস্টেশিয়ান কপাটিকাটা থাকতেছে, একটু মনে রাখো। 2 নম্বর আসো বাইকাসপিড কপাটিকা, কি কপাটিকা, বাইকাসপিড। তো বাইকাসপিডের আরেকটা নাম আছে মাইট্রাল কপাটিকা, কি কপাটিকা, মাইট্রাল কপাটিকা। আরেকটা নাম আছে বাই মানে কি দ্বি, বাই মানে কি দ্বি বা দুই, আর আরেকটা মনে রাখবো কি আমরা দ্বিপত্রী কপাটিকা। সো দ্বিপত্রী কপাটিকা কোথায় থাকতেছে, সব ব বাইকাসপিড, বা বাই মানে কি দুই, তাহলে বাইকাসপিডের ব থেকে কি বলবো, এটা বাম পাশে থাকবে। তাহলে মনে রাখবো এটা বাম অলিন্দ এবং হচ্ছে তোমার বাম নিলয়ের সংযোগস্থলে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসো ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড। ট্রাই মানে কি 3, তাহলে এটার নাম হবে কি ত্রিপত্রী কপাটিকা। সো ত্রিপত্রী কপাটিকাটা কোথায় থাকবে, আরে মশা কেন আসছে আবার। আচ্ছা, ত্রিপত্রী কপাটিকাটা থাকবে হচ্ছে তোমার ডান অলিন্দ এবং কি ডান নিলয় সংযোগস্থলে, ডান অলিন্দ ভার্সেস ডান নিলয়। এরপর আসো পালমোনারি কপাটিকা, কি কপাটিকা, পালমোনারি কপাটিকা। ভাইয়া বলো তো পালমোনারি কপাটিকাটা কোথায় থাকবে, তাহলে পালমোনারি থাকবে কোথায় আমাদের, পালমোনারি কোথায় থাকবে তোমরাই বলো। এটা থাকবে হচ্ছে কি ডান নিলয় এবং কি ফুসফুসীয় ধমনী, কোথায় থাকবে, ডান নিলয় ভার্সেস পালমোনারি ধমনী। আমাদের বডিতে যত ধরনের, শোনো, আমাদের বডিতে যত ধরনের ধমনী আছে সবাই কিন্তু হৃৎপিণ্ড থেকে বের হবে। মনে রাখবা হৃৎপিণ্ড থেকে যা বের হবে তাই ধমনী, হৃৎপিণ্ডে যা প্রবেশ করবে তাই হচ্ছে কি শিরা। এখন এক্সেপ্ট হচ্ছে তোমার কি পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী কি করে, তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাবে, সকল ধমনী অক্সিজেন নিয়ে যাবে, বাট পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড নিয়ে যাবে। অপরদিকে সকল শিরা কিন্তু কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে, কিন্তু পালমোনারি শিরা আমাদের ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আসবে, এটাই পার্থক্য। ওকে, এরপরে আমাদের আরো কপাটিকা দেখি আমরা, 4 নম্বর গেল, 5 নম্বর এওরটিক কপাটিকা। এওরটিক থেকে কি আসতেছে আমাদের, এওরটা আসতেছে। এওরটা মানে কি মনে রাখবা, এওরটা মানে কি মহাধমনী। তাহলে আমাদের বাম নিলয় ভার্সেস মহাধমনী বা এওরটা, এদের সংযোগস্থলে থাকবে। ঠিক আছে,
তো মোটামুটি এই কপাটিকা গুলো দেখলেই তোমাদের হয়ে যাবে আশা করি, এই কয়েকটা দেখলে হবে। সো আমি তোমাদেরকে কপাটিকাটা ভাইয়া ক্লিয়ার করে দিলাম, একটু মাথায় রেখো, যদি আসে তাহলে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। চলো পরের কোয়েশ্চেনে যাই আমরা। এট্রিয়াল চক্রের স্থিতিকাল কত? এট্রিয়াল চক্রে, হ্যাঁ আচ্ছা, এট্রিয়াল চক্র মানে কার্ডিয়াক কাল আর এট্রিয়াল কালের মধ্যে কোনো পার্থক্য নেই, যেটাই কার্ডিয়াক কাল সেটাই কিন্তু এট্রিয়াক কাল, ঠিক আছে? 0.8 সেকেন্ড, কত? 0.8 সেকেন্ড। এরপর আমাদের কি বলছে, রক্ত জমাট বাঁধার উপাদান নয় কোনটি? ফুল পরে টুপ করে, এই যে অ্যামিনো অ্যাসিড কি নয়, রক্ত জমাট বাঁধার উপাদান নয় পারবা, কারণ আমি আগেই রক্ত তঞ্চনের ফ্যাক্টর গুলো আলোচনা করে ফেলছি। আচ্ছা এরপর হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? ভাই দেখছো দুই একটা কোয়েশ্চেন এক্সপ্লেন করছি, বাকি সব এমনি পারতেছো তোমরা। ইসলাম ইউনিভার্সিটি ডি ইউনিট। হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হচ্ছে কি? ডায়াস্টুল বলা হচ্ছে, ডায়াস্টুল। আর সংকোচনকে বলা হচ্ছে সিস্টুল। একদম সিম্পল জিনিস, মানে মোটামুটি চ্যাপ্টারটা আমরা একটা রিভিউ করে ফেলছি উপর থেকে। আচ্ছা, কোন ধরনের কলা দেহের তাপ নিয়ন্ত্রণ করে? আচ্ছা, মেইনলি দেহের তাপকে নিয়ন্ত্রণ করতেছে রক্ত। এখন আসো, রক্ত কি কলা? একটা তরল যোজক কলা। একটা কি কলা ভাইয়া? তরল যোজক কলা, তাই না? একটা তরল যোজক কলা। তার রক্তকে একটা তরল যোজক কলা। সো আমরা মনে রাখবো এখানে যোজক কলা। রক্তের কাজগুলো একটু পড়বা। রক্তের কাজ কি? রক্তের কাজগুলো পড়বো। অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, হ্যাঁ, দেহের তাপ নিয়ন্ত্রণ করে, দেহে তোমার তাপ মানে তাপীয় ভারসাম্যটা রক্ষা করতেছে, তোমার সকল কিছু পরিবহন করে, পরিবহন মানে পরিবাহক হিসেবে কাজ করতেছে। এই জিনিসগুলো একটু পড়ে ফেলো, ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে যখন আমাদের অম্লক্ষারের ভারসাম্য কথাটা আসে, নর্মালি অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে কিন্তু তোমার আমাদের যে রক্তকণিকা আছে, বা যখন বলা হবে যে বাফারের মাধ্যমে কে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, তখন কিন্তু লোহিত রক্তকণিকা হবে। আর একটু মনে রাখবো, আমরা একটু লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকাটা একটু অবহেলা করে ফেলি, না করলে আবার আমার ভালো লাগবে না। আচ্ছা দেখো, তো প্রথমত আসো আমাদের আরবিসি। আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকা। তাহলে লোহিত রক্তকণিকায় আমরা নর্মালি সংখ্যাগুলো দেখবো। কি দেখবো? লোহিত রক্তকণিকা থেকে আমরা এর সংখ্যা দেখবো। তো সংখ্যার ক্ষেত্রে কি আছে? এটা ধরো, এটার শিশু মানে ভ্রূণ অবস্থা কত? 80 থেকে 90 লাখ। তারপর তোমার শিশু থেকে 60 থেকে 70 লাখ। পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে কত লাখ? 50 থেকে 55। স্ত্রীদের কি 44 থেকে 49 লাখ। সংখ্যা গেল, ঠিক আছে? সংখ্যা দেখবা। তারপর তোমার আয়ুষ্কাল দেখবা। আয়ুষ্কাল কত? এটার আয়ু কত? 120 দিন বা 4 মাস। আয়ু গেল। তারপর হচ্ছে কি, এটা কাজ কি? এটা কাজ হচ্ছে কি, তোমার আমাদের হিমোগ্লোবিনকে ধারণ করে। কিন্তু এটা হিমোগ্লোবিন কি করে? অক্সিজেনটা কি করে? ব্লাডের মধ্যে সঞ্চালন করে, বুঝছো? হিমোগ্লোবিন গঠন করে। এরপর কি করতেছে? এটা খুব ইম্পর্টেন্ট, ব্লাড গ্রুপিং করে। কিন্তু এটা কিন্তু ব্লাড গ্রুপিং করে, এবং এটা কিন্তু তোমার নিউক্লিয়াস নাই। এটা গঠনে কিন্তু মনে রাখবে, এটা কিন্তু নিউক্লিয়াস নাই। তবে যখন ভ্রূণ অবস্থায় ছিল, ভ্রূণ অবস্থায় 3 সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 3 সপ্তাহ পর্যন্ত কি এটা নিউক্লিয়াসটা আছে। এই তো মোটামুটি বেসিক পড়াশোনা লোহিত রক্তকণিকা নিয়ে। এরপর আসো, লোহিত রক্তকণিকার সংখ্যাটা যখন বেশি হয়ে যাবে, তখন সেটাকে কি বলে জানো? যখন লোহিত রক্তকণিকার সংখ্যাটা বেশি হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে কি? পলিসাইথেমিয়া। আর যখন কমে যাবে, তখন সেটাকে কি বলা হবে? অ্যানিমিয়া বা রক্তাল্পতা। আচ্ছা, তারপরে ডাব্লিউবিসির ক্ষেত্রে আমি একটু মুখে মুখে বলতেছি, কারণ লিখতে গেলে অনেক টাইম লাগবে। ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসল, এটা কোনো বর্ণ না, এটা কি শ্বেত বর্ণ, বা আমরা বলতে পারি কি বর্ণহীন। আচ্ছা, তো ডাব্লিউবিসির আয়ুষ্কাল কত? আয়ু পর্বা এটার গঠন পর্বা। প্রথমত গঠন দেখলা, তারপর কি দেখবো আমরা? আয়ু দেখবো। এটা আয়ুষ্কাল কতদিন? মেনলি কি 13 থেকে 15 দিন। কতদিন? মেনলি 13 থেকে 15 দিনের মধ্যে কি এটা আয়ুটা থাকতেছে। এরপর আসো, আমরা যদি এটার কাজগুলা দেখি, এটা কাজটা খুব ইম্পর্টেন্ট। এটা কাজের মধ্যে মনে রাখবা, এটা কি করতেছে? তোমার প্রতিরক্ষা দিচ্ছে দেহকে, এবং দেহকে প্রতিরক্ষা দেওয়ার জন্য এটাকে কি বলা হচ্ছে? মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলা হচ্ছে। এটা অস্বাভাবিকতা পর্বা। এটা কি পর্বা? অস্বাভাবিকতা। তাহলে অস্বাভাবিকতার মধ্যে আমাদের কি জিনিসগুলো আছে তোমরা চিন্তা করে দেখো। যখন নর্মালি এটা সংখ্যা কত রূপ থাকবে? এটা সংখ্যা থাকবে হচ্ছে তোমার কি 4000 থেকে 11000। সংখ্যা 4 থেকে 11000, এভারেজে 7500 বা 7500। যখন এটা সংখ্যাটা বেশি হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে কি? তোমার লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস যখন অতিরিক্ত বেশি হয়ে যাবে, তখন সেটাকে বলবো কি? লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। যখন কমে যাবে, তখন কি? লিউকোপেনিয়া বলা হচ্ছে। কাজ তো আমরা পড়লামই। আর ওই যে ক্লাসিফিকেশনটা, তারপর তো তোমার আর কি আছে? তোমার থ্রম্বোসাইটস আছে, থ্রম্বোসাইটস বা অনুচক্রিকা। থ্রম্বোসাইটস থেকে মনে রাখবা, এটা কিন্তু সব থেকে ক্ষুদ্র। এটা কিন্তু সব থেকে ক্ষুদ্র। এবং এটা কি করে? রক্ত জমাটে সাহায্য করতেছে। এই তো মোটামুটি এটা থেকে আহামরি কিছু পড়ার নাই। এটার সংখ্যাটা কত? 13 লাখের চেয়ে বেশি হয়, হ্যাঁ, বা 2.5 থেকে 3 লাখ এরকম সংখ্যাটা মিললে হচ্ছে। কিন্তু এই তো মোটামুটি পড়লে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা কভার হয়ে গেছে। এত বেশি কিছু এই চ্যাপ্টার থেকে নাই। যা পড়ালাম, একটা কোয়েশ্চেন 100% কমন পাবা, দুইটাও কমন পেয়ে যেতে পারে ইনশাল্লাহ।